নমস্কার। আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই ঘোর বর্ষায় আপনাদের ছাদ বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। এই ঘোর বর্ষায় ছাদ বাগানের গাছগুলো ঠিক তখনই খুব ভালো থাকবে যখন আমরা এই বর্ষার সময় বিভিন্ন গাছের যে পরিচর্যা আছে সেই পরিচর্যাগুলো সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারো। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই যে বর্ষায় একটানা বৃষ্টি হচ্ছে, এই সময় আমাদের বাগানে যারা নতুন অ্যাডেনিয়াম যোগ করেছি তারা তাদের অ্যাডেনিয়ামগুলোকে কিভাবে সুস্থ রাখবো, কিভাবে এই গাছের পরিচর্যা করব, এই সমস্ত বিষয়টা আজকে আমরা এসছি বারাকপুরের শ্রী সঞ্জয় দাস দাদার বাড়িতে। তাই চলুন দেরি না করে সরাসরি আমরা সঞ্জয় দার সঙ্গে কথা বলি এবং তার যে বাগান, এই বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি। এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সঞ্জয় দা। প্রথমে সঞ্জয় দার সঙ্গে পরিচয়টা করে নেবো, তারপরে অ্যাডেনিয়ামের যে যত্ন সেই বিষয়ে আসছি। নমস্কার সঞ্জয় দা। নমস্কার। বাঞ্ছারামের বাগানে আপনাকে দাদা স্বাগত। আচ্ছা দাদা, সবার প্রথমে আপনি আমার দর্শকদের আপনার পরিচয়টা যদি একটু জানান। আমি সঞ্জয় দাস, ব্যারাকপুরের ভেরিগেট এরিয়ার বাসিন্দা। আচ্ছা সঞ্জয় দা, এই যে দেখছি এত অ্যাডেনিয়াম রয়েছে ওপরে নিচে, আমি দেখাবো আপনাদের প্রচুর অ্যাডেনিয়াম আছে, প্রায় 3000-এর ওপরে গাছ রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। কিন্তু আমি এখন সঞ্জয় দার কাছে জানতে চাইবো যে স্পেশালি একটা অ্যাডেনিয়ামের প্রতি আসক্ত হয়, এই ব্যাপারটা যদি আমার দর্শকদের একটু জানান যে আপনি কেন অ্যাডেনিয়াম নিয়ে কাজ করেন। অ্যাডিনিয়াম নিয়ে শুধু কাজ নয়, আমার অ্যাডিনিয়ামটা অনেক ছোটবেলা থেকেই বেশ ভালোই লাগে। নার্সারিতে যাওয়া আসা অনেক ছোটবেলা থেকেই, সেই স্কুলে থাকাকালীন থেকেই। তো ওখানে গিয়ে প্রথম অ্যাডিনিয়াম দেখি, অ্যাডিনিয়ামের সুন্দর গোড়া, কডেক্সটা খুব সুন্দর, তার একটা ব্রাঞ্চিং। তখন অ্যারাবিকাম আমাদের এরিয়াতে কোথাও দেখিনি, মানে জানতামও না অ্যাকচুয়ালি অ্যারাবিকাম বলে কিছু হয়ও। তো সাধারণ অ্যাডিনিয়াম যে দেশি ফুল হয় সেটাই ফুল, তার মধ্যে কোনোটা একটু পিঙ্ক, কোনোটা একটু একটু সাদাটে ভাব, কোনোটা একটু বেশি লাল, এরকম। এগুলো দেখেই ভালো লাগলো। তার সাথে কি মেনলি গাছের শেপ, এটা আমার খুব আকর্ষণ করেছিল। বিশেষ করে কর্ডেক্সটা, গাছের অনেক ব্রাঞ্চিং এর মতো করে হ্যাঁ, হ্যাঁ। তৈরি করা, হ্যাঁ, এইটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো সেই সময় থেকে একটা দুটো করে কিনে তার সাথেও সব রকম গাছই করতাম। করতে করতে এক সময় হলো কি, গাছ করা প্রায় বন্ধের মুখেই। কিন্তু অ্যাডিনিয়াম যেহেতু একদম লেস কেয়ারিং গাছ, ওকে আর তো সেইভাবে যত্ন না করলেও দেখলাম 6 মাস পরেও সে আছে, আমাকে এখনো ফুল দিয়ে যাচ্ছে যত্ন ছাড়াই। তার থেকে কি আরো বেশি আকর্ষণ হলো, দেখলাম একদম লো মেনটেনেন্স গাছ। আর সেই সময় তো এরকম এত মানে ফেসবুকে এত জানার ছিল না, ইন্টারনেটও প্রায় ধরুন ছিলই না বলতে গেলে। যেটুকু জানা ওই নার্সারির দাদুর কাছ থেকে বা কাকুর কাছ থেকে, পাড়ায় যদি কেউ করে তার কাছ থেকে শুনে, এরকম করেই। আর বাকিটা তো নিজের অভিজ্ঞতা। আচ্ছা আপনি কত বছর ধরে এই অ্যাডেনিয়াম করছেন? অ্যাডিনিয়াম বলতে আমি মাধ্যমিক দেওয়ার পর প্রথম অ্যাডিনিয়াম লাগাই, মানে প্রায় 2005 সালে। 2005 সালে, এটা 2025, মানে মোটামুটি 20 বছরের অ্যাডেনিয়াম। তার আগে তো নিশ্চয়ই আপনি সাধারণ গাছগুলো হ্যাঁ, করতেন। সাধারণ গাছ বলতে তখন স্কুল থাকি, মানে কি শীতকালেই সবাই মানুষ গাছ লাগায়। তো এই গাঁদা ফুল গাছ লাগালাম, ক্যালেন্ডুলা লাগালাম, তারপরে চন্দ্রমল্লিকা ধরুন গাছ কিনে নিয়ে লাগালাম, সেই রকমই লাগানো হতো। কিন্তু একটু ভালো করে লাগানো কি আরো একটু পর থেকে। আচ্ছা, যে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আপনার কাছে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রচুর দর্শক রয়েছে যারা অ্যাডেনিয়াম করেন বা নতুন বাগানি যারা তাদের বাগানে অ্যাডেনিয়াম যোগ করছেন। এই তো বর্ষা, এখন একসঙ্গে 3 দিন 4 দিন একটানা বৃষ্টি হচ্ছে, এই সময়টা আমরা শুনছি যে অনেকেই বলে থাকেন যে দাদা অ্যাডেনিয়াম কিন্তু বাইরে রাখবেন না, শেডের নিচে রাখবেন না, তা না হলে কিন্তু প্রোডাক্টটা পচে যেতে পারে বা গাছের ক্ষতি হতে পারে, এরকম ব্যাপার। তাই এই বর্ষার পুরোপুরি যত্নটা আপনি যদি আমার দর্শকদের জানান তাহলে আমাদের জন্য খুব এটা ঠিক কথাই। যারা বলেন যে বর্ষাতে ওপেন রাখলে, বৃষ্টিতে রাখলে, টানা বৃষ্টিতে কটেক্স পচার একটা চান্স থাকে, এটা একদম সত্যি কথা। কটেক্স পচার চান্স থাকে, এমনকি ডগা পচারও একটা চান্স থাকে, যেটাকে বলে টিপ রট। রুট রট অ্যান্ড টিপ রট, মানে দুটো হওয়ারই চান্স থাকে। তো সবার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে কি, আমার কি মিডিয়াতে গাছটা লাগাচ্ছি, গাছের জল নিকাশি ব্যবস্থাটা কেমন আছে, এটা হলো সবার আগে। তো জল নিকাশি ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে আমার বৃষ্টিতে রাখা কোনো অসুবিধা নেই। না, যেটা দেখতে পাচ্ছি যে আপনার তো সমস্ত গাছগুলোই এই ওপরের ছাদে দেখছি আমার ম্যাক্সিমাম গাছই রয়েছে খোলা আকাশের নিচে এবং ভরপুর বৃষ্টি খাচ্ছে, কিন্তু ব্যতিক্রম আবার নিচে একটা শেড আছে, সেটা আমি আপনাদের দেখাবো, সেখানে কিন্তু আবার শেড লাগানো রয়েছে। তো এই ব্যাপারটাই। হ্যাঁ, দুটো আলাদা কারণ আছে। কারণ নিচে কিছু কি আমি মাঝে মাঝে গ্রাফটিং করি। আর আচ্ছা। কিছু গাছ আছে ধরুন
বীজ থেকে চারা তোলা হলো, তারপরে তো ওটাকে ডাইরেক্ট বৃষ্টিতে রাখা যায় না, তার জন্য কিছুদিন ওকে একটু শেডে রাখা দরকার। চেনে রাখা দরকার এবং আছে। সেটা যেহেতু বানানো আছে তো সারা বছরই থাকে, বর্ষার জন্য স্পেশালি লাগানো একটা ঝামেলার ব্যাপার। তাহলে আমার দর্শকরা কিভাবে এই গাছের যত্ন করতে পারে এই বৃষ্টির সময় সেটা যদি একটু বৃষ্টির সময় আপনারা তো আশা করি বীজ থেকে চারা যারা তুলবেন তাদেরকে একটা আলাদা, সেটা আমি পরে বলছি। হ্যাঁ, যারা ধরুন নার্সারি থেকে গাছ কিনে আনছেন বা অনলাইন, এখন তো সবাই অনলাইনেই ম্যাক্সিমাম গাছ কেনে, অনলাইন থেকে গাছ কিনে আনছেন, সবার আগে আপনাকে তৈরি করতে হবে মিডিয়াটা যতটা পোরাস বানানো যায়। আর এমনকি পচনশীল এমন কোনো জিনিস দিয়ে মিডিয়া না তৈরি করা, যেমন কোকোপিট। অনেকেই বলে কোকোপিট দিয়ে গাছ লাগান, জল নিকাশি খুব ভালো হবে, বৃষ্টির জল জমবে না, তাতে গাছ ভালো হবে। কিন্তু সাধারণত তো কোকোপিট জল ধরে রাখে। কোকোপিট জল ধরে রাখে, এটাই। কিন্তু কোকোপিটের একটা আছে, কোকোপিট আপনি লাগাতে পারেন, কিন্তু সেই সময়ের জন্য আপনাকে শেড দরকার। কোকোপিটকে আপনি বৃষ্টির জলে রাখতে পারেন, বৃষ্টির জলে রাখলেই ফাঙ্গাস ধরার চান্স অনেক বেশি নর্মাল মাটির থেকেও। আচ্ছা, আপনার মিডিয়াটা আমি একটু দর্শকদের দেখাই। আচ্ছা দাদা, এই যে আপনার যে মিডিয়াটা দেখছি গাটে, এই মিডিয়াটা কি আছে একটু আমার দর্শকদের যদি খোলসা করে বলেন। এই মিডিয়াটা মানে আমি অনেক ধরনের মিডিয়া নিয়ে কাজ করেছি, তার মধ্যে এই মুহূর্তে এই যে মিডিয়াটা দেখালেন দাদা, ওটা একটু মোটা দানার যে বালিটা হয় আমাদের, জাস্ট কনস্ট্রাকশন যে স্যান্ড, লাল বালি যেটাকে বলা হয়, মোটা দানার বালি, সেটাকে জাস্ট ভিতরের যে মোটা মোটা পাথর থাকে, বড় বড় পাথর, সেটাকে শুধু বেছে নেওয়া। তার সাথে দেখুন একটু একটু বড় সাইজের পাথরও হ্যাঁ, সেটাই দেখা সেগুলোও যাচ্ছে, বড় পাথর। সেগুলোও থাকবে, তাতে আরো আমার মিডিয়াটা আরো বেশি পোরাস হবে। এর সাথে যদি আমাদের গোবর সার পাওয়া যায় খুব ভালো, না হলে ভার্মি কম্পোস্ট তো অ্যাভেলেবেল সবার বাড়িতে, মানে বাজারে মার্কেটে। তো গোবর সার আর লাল বালি, এইটাই আছে এইগুলোর মিডিয়া তৈরি করা স্পেশালি বর্ষাকালের জন্য। মানে কতটা বালি আর কতটা ভার্মি? বালি আর ভার্মির কম্পোজিশন আমার মোটামুটি 6:4, মানে 10 ভাগের মধ্যে 6 ভাগ আপনার বালি আছে, 4 ভাগ আছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট আছে। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে এটা মেনলি বর্ষাকালের জন্য। আচ্ছা, আমরা কি এইভাবে করি গাছ, যে বর্ষাকালে একটা মিডিয়া দিলাম, আবার গরমকালে আরেকটা মিডিয়া সেটা তো দিলাম? অনেক ঝামেলার একটা ব্যাপার। হ্যাঁ, আহ, না আপনি জাস্ট বললেন যে এটা হ্যাঁ, বর্ষার মিডিয়া, সেই কারণে আমি জিজ্ঞেস করছি। বর্ষাকালে যাতে জলটা একদমই না বসে, তার জন্য এটা করলে খুব ভালো হয়। এছাড়া আপনি সিন্ডারের সাথে ভার্মি কম্পোস্ট দিয়ে কাজ করতে পারেন। সিন্ডারের সাথে আমি যেটা করতাম আগে, সিন্ডার একটু দেখান এখানে, এই গাছটাগুলো দেখান, এগুলো যেমন আগের আমার পটিং। এটা তো সিন্ডার রয়েছে। সিন্ডার আছে, মাটি আছে, আর ভার্মি কম্পোস্ট আছে, 3 রকম মিক্স করে। সেখানে সিন্ডারের ভাগটা 3 ভাগ, 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আচ্ছা, তাহলে এইটা চেঞ্জ করে আপনি কি বর্ষার জন্য শুধু বালি আর ভার্মি দিয়ে করলেন? বর্ষার জন্যই মেনলি বালি আর ভার্মি দিয়ে করলাম, বিশেষ করে। আরো এগুলো আমার অ্যারাবিকাম, এর যেহেতু গ্রোথ অনেক বেশি হয় বর্ষাতে, নর্মাল ওবেসামের থেকে অনেক বেশি গ্রোথ হয় এদের। তার জন্য কি হয়, সিন্ডার দিলে কি হয়, এই যে ভেতরে ভেতরে না সিন্ডারের, যখন গাছটা পুরো গামলাটাকে ধরে নেবে, তখন সিন্ডারটা খুব শক্ত হয়। তো শিকড়ে অনেক সময় ফুটো হয়ে যাচ্ছে শিকড়, সেখান থেকে রট হওয়ার একটা চান্স থাকছে। দেখলাম, এটা আমার এক্সপিরিয়েন্স, মানে নাও হতে পারে অনেকের। যদি সময় মতো রিপোর্টিং করা হয় তাহলে এই সমস্যা নাও হতে পারে। তো আমার অ্যাকচুয়ালি সবসময় ঠিক মতো করে রিপোর্টিং করা হয় না বলে আরো বিশেষ করে বালি আর ভার্মিতে আসলাম। তার মানে আপনি এখন দুটো মিডিয়া ইউজ করছেন, একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারের সাথে বালি, আর একটা সিন্ডার মাটি এবং ভার্মি বা গোবর। তাহলে ওই ভাগটা আমাদের বলে দিন যে কতটা সিন্ডার। 3 ভাগ সিন্ডার, 1 ভাগ মাটি, মানে দোআঁশ মাটি হলে ভালো হয়। যদি দোআঁশ মাটি না হয় তাহলে 1 ভাগ মাটি, সাথে আবার হাফ পরিমাণ লাল বালি, আর সাথে 1 ভাগ গোবর সার। আচ্ছা, এইটা হচ্ছে মিডিয়া। এই দুটো মিডিয়াই তো আপনি মানে করেছেন, বিশেষ মানে মেনলি করেন। তাই তুলনামূলক তো কোনো একটা মিডিয়া ভালো হবে, যে আমাদের হয়তো আপনি সময় আছে বা আপনি বিষয়টা জানেন বলে বর্ষার সময় একটা মিডিয়া দিচ্ছেন, বা অন্য সময় আরেকটা মিডিয়া চেঞ্জ করছেন। কিন্তু যারা সারা বছর করবে, শখে গাছ করে, তাদের তো সম্ভব না এরকম মানে বছরে দুবার করে চেঞ্জ করা। তা তারা কি মিডিয়া করবে আপনি মনে করেন? এই দুটো মিডিয়ায় তারা ট্রাই করতে পারে, তবে আমার মতে বালি আর ভার্মির দিকে যাওয়াটা মনে হয় একটু ভালো হবে। কারণ বর্ষাকালে অনেক সময় কি হয়, আমরা সব সময় ধরুন 10 দিন মেপে, বা সব সময় ধরুন মাটি না শুকালে তো আমরা ফাঙ্গিসাইডটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না মিডিয়াতে। স্প্রেটা করা যায়, বাট মিডিয়াটা একটু শুকনো থাকলে ফাঙ্গিসাইড দিলে কাজটা ভালো হয়। এবার বর্ষায় ধরুন 4 দিন 5 দিন টানা বর্ষা হয়ে যাচ্ছে, সেই সময় আমার মিডিয়াটা ঠিকভাবে প্রপারলি শোকাচ্ছে না, তো আমি সেই সময় ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে পারছি না, তাতে অনেক দিন গ্যাপ পড়ে যাচ্ছে। রেগুলারলি আমি যে ফাঙ্গিসাইড দেওয়ার একটা দরকার পড়ে, সেটা দেওয়া হচ্ছে না। তার থেকে কি হয়, মাটিতে অনেক সময় ফাঙ্গাস জমে যেতে পারে, তার থেকে অনেক সময় রুট রট হওয়ার একটা চান্স থেকে যায়। ওর জন্য বালি আর ভার্মি হচ্ছে সব থেকে বেটার, বেস্ট আর কি আমার মনে হয়। তো
ওই যে মিডিয়া থেকে যে রুট রটের চান্সটা অনেকটাই কমে যায়। এই গেল বর্ষার যত্নের প্রথম ধাপ, যে আমার মাটি তৈরি, মিডিয়া তৈরি, কিসে আমি গাছ বসাচ্ছি সেটার প্রস্তুতি। এরপরে হচ্ছে বৃষ্টির জলের মতো অমৃত গাছের জন্য আর মনে হয় না কিছুতেই আছে। আমরা বাইরে থেকে যতই কেমিক্যাল সার দেই, যতই জৈব সার দেই, কিন্তু বৃষ্টির জলে যে যে জিনিস ভগবান দিচ্ছে, প্রকৃতি যেটা দিচ্ছে, সেটা মনে হয় না তার কোনো পরিপূরক কিছু হয়। সুতরাং আমরা যে শেডে গাছ রাখবো, মাটি বৃষ্টির জলে গাছ রাখবো না, তাতে আমার মনে হয় গাছ বঞ্চিত হচ্ছে। একদমই। সেই জন্যই মিডিয়াটা এমনভাবে তৈরি করুন যাতে গাছ পুরো বৃষ্টিটাকে উপভোগ করতে পারে, এ নিজের মতো করে বাড়তে পারে। অনেকে দেখি ডাল কেটে দেয় বা শেকড় কেটে দেয়, দিয়ে তার শেপ আনে, কিন্তু ন্যাচারাল যে শেপ, অবশ্যই সেগুলো একটা ভালো একটা দিক, কিন্তু শেপ একটা আনার জন্য বৃষ্টির জল খুব উপকারী। গাছ নিজের মতো করে বাড়ছে, নিজের মতো করে হচ্ছে তাতে। আর মিডিয়া যদি ঠিকঠাক করে তৈরি করা যায়, আমার যে রুট রটের চান্স মোটামুটি 80% ধরুন কমেই গেল। তার সাথে তো একটু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হয়, বর্ষাতে তো একটা দিতেই হয়, নাহলে বাজে ছত্রাকও যেমন জন্মায়, ভালো ছত্রাকও জন্মায়। একটা নির্দিষ্ট পরিমাণে, একটা নির্দিষ্ট ইন্টারভালে ফাঙ্গিসাইড অবশ্যই অ্যাপ্লাই করতে হয় গাছে। আচ্ছা, এই বর্ষার সময় আপনি কি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করেন? তো ফাঙ্গিসাইড বাজারে অনেক অনেক বড় বড় নাম আছে, ব্লু কপার আছে, বিটক্স আছে, আর নাম আরো অনেক অনেক নাম আছে। আমি সত্যি কথা বলতে আমি দুটো ফাঙ্গিসাইডই অল্টারনেট করে ইউজ করি। আমাদের চ্যানেলে আপনি নাম বলতে পারেন, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। একদম একদম হচ্ছে যেটা সবার ঘরে থাকে, স্যাপ পাউডার। অনেকে বলে রেগুলার একটানা স্যাপ ইউজ করলে গাছ তার ফাঙ্গাসটা নাকি হয়ে যায়, তো কাজ করে না, রেজিস্ট করে ফেলে। রিলিজ করে ফেলে। কিন্তু আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, সত্যি কথা বলতে। আমি মানে ম্যাক্সিমাম টাইমটাই ধরুন 70% আমি স্যাপটা ইউজ করি। আর তার সাথে বাকি যেটা ইউজ করি সিনজেন্টার ওই অ্যামিস্টার টপ, ওটা মেনলি আমি ফোলিয়ার স্প্রেটা যখন বৃষ্টির পর প্রথম রোদটা উঠছে টানা, যে একটা ঠান্ডার থেকে একটা খুব হিট একটা ওয়েদার চলে আসছে এই সময়টা, ওই সময়টা ওই অ্যামিস্টার টপটা খুব ভালো কাজ করে। ফোলিয়ার স্প্রে তার সাথে একটুখানি ধরুন মিডিয়া যদি শুকনো থাকে, তার উপর থেকে একটা লেয়ার করে একটু অল্প করে দিয়ে দিলাম, এটা বেশ ভালো কাজ হয় ফাঙ্গিসাইড। আচ্ছা, আমরা স্যাপটাও শুনলাম, অ্যামিস্টার টপও শুনলাম, এই ডোজটা একটু জানাতে হবে আমাদের, যে কিভাবে স্প্রে করবে, কখন স্প্রে করবে। স্যাপটা যে কোনো ফাঙ্গিসাইডই আমার মনে হয় একটু মাটিটা শুকানোর পর দেওয়া ভালো। মানে বৃষ্টির পর ধরুন একদিন ছেড়ে দিলেন, নেক্সট ডে আমি স্যাপটা ইউজ করব জলে গুলে। পাউডারটা আপনি 1 লিটার জলে মোটামুটি 2 থেকে 2.5 গ্রাম, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, 2 থেকে 2.5 গ্রাম জলে গুলে সেটাকে ভালো করে মিডিয়াটা পুরো চান করি, মানে মিডিয়াটা পুরো যাতে জল তলা থেকে বেরিয়ে যায় এমন করে দিলেন, যাতে পুরো মিডিয়াটা কোথাও কোনো ফাঙ্গাস, একটু খারাপ ফাঙ্গাস থাকলে সেটাকে মরে যায়। মানে গাছে স্প্রেও করব এবং নিজের মিডিয়াকে আগে আমি মাটিতে দিয়ে দিলাম যাতে মিডিয়াটা পুরো ভিজে গেল। তারপরে অ্যামিস্টার টপটা আমি স্প্রে করব ভারী বৃষ্টির পর। আচ্ছা। আর যদি বৃষ্টি না হয়, যেটা এমনি রেগুলারলি আমরা দেই কি 15 দিন অন্তর, সেই সময় আমরা একটু কম ডোজে পাতাতেও স্প্রে করে দিলাম স্যাপটা। আর বৃষ্টির পর মেনলি আমরা অ্যামিস্টার টপটা, যেহেতু ভারী বৃষ্টি হয়ে গেল, 1 ml মতো 1 লিটারে মিশিয়ে আপনি স্প্রে করে দিলেন ভালো করে চারিদিকে। এটা একটা। আর আচ্ছা, আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কতদিন পর পর স্প্রে করতে হবে? বর্ষা তো এই নিয়মটা মেনেই দেওয়া যায় না, সেই জন্যই আমার মিডিয়াটা একটু ভালো করে বানানো, যাতে একটু যেটা বললাম বৃষ্টির পর যেহেতু মাটিটা শুকানোর পর দিলে ভালো হয়। এবার ধরুন একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে 15 দিন ধরে, যেটা হয় না যদিও না, তা না হলো 1 সপ্তাহ তো আমাদের এখানে হওয়ার চলে না। গেল সেই সময় ধরুন 1 সপ্তাহ বৃষ্টি হলো, তারপরে মাটিটা একটু মিডিয়াটা শুকাতে আরো 2 দিন টাইম লাগলো কি 1 দিন টাইম লাগলো, তারপর আপনি দিলেন মোটামুটি 10 দিন বর্ষাতে। আর বর্ষা ছাড়া আপনি মাসে 2বার দিন, 15 দিন গ্যাপে দিন। এটা তো গেল আমরা গাছের রুট রট এবং মিডিয়া কিভাবে তৈরি করবো রুট রট থেকে বাঁচার জন্য, সেটা একটা উপায়। এবার অ্যাডিনিয়ামে শুধু রুট রট নয়, টিপ রটও হয়, মানে ডগা থেকে পচে যাওয়া। এর মেন কারণ হচ্ছে বর্ষাকালে যে কুড়ি আসে, ফুল আসার জন্য যে কুড়িটা আসে, বেশি বৃষ্টি থেকে কুড়ি পচা শুরু হয়। এটা বর্ষায় হচ্ছে আমি যেটা করি, একদম নিয়ম মেনে যে গাছে কুড়ি আসে, হয় প্রথম কথা কুড়ি কেটে ফেলে দেই, আর না হলে যদিও কুড়ি রাখি, ফুল ফোটার একদম 1 দিন কি 2 দিনের মাথায় আমি ফুলটা কেটে ফেলে দিই। দেখুন আমার গাছে মানে ছাদে এত গাছ, কিন্তু ফুলের সংখ্যা খুবই কম। অ্যাডিনিয়ামের টেম্পারেচার ডিফারেন্সে অ্যাডিনিয়াম ফুলটা দিতে পছন্দ করে। যেমন শীতের পর গরম আসছে, গরমের পর শীত আসছে, এই সিজন চেঞ্জের সময়টা। তেমনি বর্ষায় কি টেম্পারেচার একটা হেরফের করে, তো ফুল দেয়, ওরা ফুল দিতে চায়, কিন্তু ফুলটা আমার মনে হয় না নেওয়াই ভালো। মানে আমি এক পিস নেই না, মানে নিলেও খুব কম পরিমাণে নেই। আর এটাই হচ্ছে আপনার টিপ রটের প্রধান কারণ।
ফুল নিলেই আপনার টিপ রটের হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তো এই কারণে টিপ রট থেকে বাঁচার জন্য ফুল চেষ্টা করতে হবে কম নেওয়ার। আপনাদের আর একটা জিনিস দেখাই, টিপ রটের আরও একটা কারণ আছে। এই যে বৃষ্টি হচ্ছে এখন, দেখুন এই গাছটার দিকে, এই যে বৃষ্টি হচ্ছে এখন, তারপরে রোদ উঠছে, তো গাছের পাতা দেখুন হলুদ হলুদ হয়ে আছে, কিছু গাছের হলুদ হচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, কারণ কি টেম্পারেচার ডিফারেন্স। আর কিছু ভ্যারাইটি আছে পাতা খুব পাতলা হয়, দেখুন এটার পাতা খুবই পাতলা, মানে এই যে বৃষ্টির পর ঠান্ডার পর যে রোদটা আসছে ও সহ্য করতে পারছে না, তো কি পাতা পুড়ে যাচ্ছে, হলুদ হচ্ছে, হতে হতে কি পাতাটা আস্তে আস্তে পুরো হলুদ হয়ে যাবে, যে শুকিয়ে যাবে, বা শুকালো না তার আগেই আবার বর্ষা নেমে গেল, তো এই পাতাটা পচা শুরু হয়ে যাবে। এই পাতা পচা থেকেও কিন্তু টিপ রট হয়, এই পাতার গোড়া থেকে গিয়ে গাছের কাণ্ডটা পচা শুরু হবে। তো আমাদের করতে হবে কি, এরকম যখনই পাতা হলুদ হয়ে একটু এগিয়ে যাচ্ছে তখনই আমাদের দেখে দেখে পচা পাতাগুলো বা হলুদ পাতাগুলো ফেলে দিতে হবে। আর দেখুন এই যে ফাঙ্গাস লেগে যাচ্ছে, এই যে একটা দাগ দাগ আসছে, হলুদ দাগ সাথে কালো ছোপ ছোপ, মানে এটাতে আমার কি দরকার এখন, ফাঙ্গিসাইড স্প্রে করা, আর এই হলুদ পাতাগুলো ফেলে দাও। লিপ রটের যেমন আরেকটা কারণ বললাম, রুট রটেরও আরেকটা কারণ আছে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে গাছ ধরুন অনেকদিন আমাদের কাছে ছাদে যার অনেক গাছ আছে, ঠিক টাইম মতো রিপোর্টিং করা হয় না। গাছ ফুল দিচ্ছে, গাছের চেহারা ভালো আছে বলে আমরা রিপোর্টিং করি না, এটা করা একদমই ঠিক নয়। রিপোর্টিং কেন দরকার, শুধুমাত্র গাছের চেহারা ভালো করার জন্য নয়, গাছের শেকড়টাকেও ঠিক রাখার জন্য। গাছ যদি অনেকদিন ধরে রিপোর্টিং না হয়, রুট বাউন্ড যেমন অন্যান্য গাছের হয়, এরও রুট বাউন্ড হয় আর কি। তো কি হয়, নিচের দিকে গিয়ে দেখা যায় একদম মিডিয়া নেই, শুধুমাত্র শেকড়ে শেকড় পুরো জমে আছে। তাতে কি হচ্ছে, উপর থেকে জল যাচ্ছে, আমরা জল দিচ্ছি, জলটা পাচ্ছে, এই বর্ষাকালে যে টবের তলায় জলটা জমে যাচ্ছে, তার একটা করা যায় কি, অনেক গাছ, যাদের অল্প গাছ আছে তারা একটু উঁচু জায়গায় রাখলেন, তাতে জলটা জমলো না, কিন্তু যাদের অনেক গাছ আছে তাদের জন্য ওই যে টবের তলায় জলটা জমছে, ওই জলটা থেকে যে ফাঙ্গাস একটা হওয়ার চান্স আছে, বা রুটটা তো বাড়তে চাইছে, কাঁচা নতুন বৃষ্টির জল পাচ্ছে, খেতে খাবার চাইছে, বাড়তে চাইছে, নরম থাকে রুটের ডগাটা, তো ও ফেলে বেরোতে চাইছে টবটাকে, টবের যে ফুটোগুলো আছে সেখান থেকে বেরোতে চাইছে, সেক্ষেত্রে কি হয়, আঘাত পেয়ে গিয়ে ওখান থেকেও রুট রট একটা হওয়ার চান্স থাকে। তো ওটাও আমাদের খেয়াল রাখতে হবে, গাছটাকে একটু যাতে রুট বাউন্ড হওয়ার আগে আমরা রিপোর্টিংটা করি। আচ্ছা, খাবার দাবার কিভাবে দেবো আমরা এই বর্ষায়, খাবার দেবো? এই যে বর্ষায় যে অমৃত পাচ্ছে গাছ, আর মনে হয় না কোনো খাবারের দরকার আছে, মানে অ্যাটলিস্ট এই বর্ষার পুরো গরমে কালবৈশাখীর যে প্রথম বৃষ্টি পাচ্ছে সেখান থেকে একদম পুজোর আগে অবধি যে বৃষ্টি পাচ্ছে, তাতে গাছ মানে এনাফ খাবার স্টোর করছে, এত মোটা কডেক্স হয়ে যাচ্ছে অ্যারাবিকামের জন্য, এমনকি ওবেসামেরও গোড়া যথেষ্ট মোটা হয়ে যায় এই বর্ষাতে। তাতে খাবার আলাদা করে এই সিজন তো দরকারই হয় না, শীতকালে তো গাছ এমনি ডরমেন্সিতে চলে যায়, শীতকালে তো গাছ খাওয়াই না, ধরতে গেলে খাবার দরকার হয় না। এবার খাবার কখন দরকার হয়, শীতের পর যখন গাছ আবার ডরমেন্সি থেকে বেরোচ্ছে, সেই সময়টা গাছের একটু খাবার দরকার হয়, সেই সময়টা গাছের যত্ন দরকার হয়। আচ্ছা দাদা, আপনাকে আমি আর একটা কথা জিজ্ঞাসা করব। একই আমার মিডিয়া মিডিয়া একই সময় লাগানো, একটা গাছ কিন্তু দুর্দান্ত বড়, দারুণ বাড়ছে, আর একটা গাছ কিন্তু কোনো কিচ্ছু অসুবিধে নেই, একদম সেমই আছে, কিন্তু ওটা বাড়ছে না, একই গাছ, এইটা কেন? আচ্ছা, এটা হতে পারে দুটো কারণ হয়। একটা হচ্ছে ধরুন ভ্যারাইটির ওয়াইজ হতে পারে, দুটো ভ্যারাইটি আলাদা, কিছু কিছু গাছের ভ্যারাইটি, কিছু ভ্যারাইটি হচ্ছে কি গ্রোথ অনেক বেশি থাকে, কিছু ভ্যারাইটি একটু স্লো গ্রোথ হয়, এরকম হতে পারে একটা কারণ। আর একটা হতে পারে যে মিডিয়া, দেখুন গাছ উপর থেকে দেখছেন ঠিক আছে, কিন্তু ও নিচের থেকে হয়তো শেকড়ে কোথাও রট হলেও হতে পারে, সেই সময় আমাদের দেখতে হবে যে গাছটা বাড়ছে না সেটাকে একটু আপলোড করে একবার চেক করা। বলছি না যে হয়েছে, কিন্তু হতে পারে, চান্সেস থাকে। তো আমি এরকম, আমারও অনেক হয়েছিল, আমি এরকম এক্সপিরিয়েন্স থেকেই বলছি, তুলে দেখলাম গাছের মেন যে শেকড়টা সেটা তলা থেকে পচে গেছে, পচে গিয়ে আবার সেলফ হিলিং শুরুও হয়ে গেছে। এই সেলফ হিলিং হয়েছে বলে কি উপর থেকে আমরা গাছটা বুঝতে পারছি না যে খারাপ হয়েছে। আর যদি পুরোটাই যদি সেলফ হিলিং না হতো তাহলে গাছটা মরেই যেত, পচে যেত, এটা কদিন পরেই বোঝা যেত। যেহেতু সেলফ হিলিং হয়ে গেছে, মেন শেকড়টাই নেই, সেই জন্য গাছ বাড়তে পারছে না, সাইড দিয়ে আবার নতুন করে শেকড় বেরিয়ে ও আবার আস্তে আস্তে বাঁচার চেষ্টা করছে, এটা একটা কারণ। আচ্ছা দাদা, এই যে এইখানে আমরা দুটো গাছ দেখছি একটু ব্যতিক্রমী, এই গাছ দুটো একটু জানাবেন? হ্যাঁ, এটা একটা অ্যারাবিকামেরই একটা একটু ভ্যারাইটি, এর নাম হচ্ছে ডিএইচএ শর্টে ডিএইচএ বলা হয়, এর পুরো নাম হচ্ছে ডরসেট হর্ন অ্যাডেনিয়াম। এর দেখুন পাতাটা ওই ডরসেট হর্ন বলতে আমরা এই যে বাফেলোর যে শিংটা হয় ওরকম বেঁকানো হয়। এটা আমার একটা ভ্যারাইটির জন্য, এই ভ্যারাইটিটা যেটা, এর বেঁকানোটা একটু কম, কিছু ভ্যারাইটি আছে পুরোটাই বেঁকানো থাকে একদম কার্লি, আর এর গ্রোথ হয় কি খুবই কম গ্রোথ হয়। আর এটাকে আমি একটু টাওয়ার করার চেষ্টা করছি, দেখি কতটা সফলতা আসে। আপনি যেমন এই
অন্যরকম পাতা দেখে এটা সম্বন্ধে জানতে চাইলেন, তেমনি আমি আপনাকে আরো দুটো গাছ দেখাই, আসুন। একদম। এই একটা গাছ দেখুন, পাতাটা দেখুন পুরো চামচের মতন, একদম সরু, মাথাটা এসে পুরো চামচ যেমন হয় পুরো দেখতে সেই রকম, যত পাতা বেরোবে সব এরকম। এটার নাম হচ্ছে স্পুন লিপ বলা হয়। স্পুন লিভ মানে চামচের মতো চামচের মতো পুরো পাতা। পাতা দেখতে। এর ফুল হচ্ছে একদম আমাদের দেশি যে অ্যাডেনিয়াম হয় সেরকমই হয় কালারটা, দেখুন শেপটা অনেক সময় একটু পিঙ্কিশ হয়, কোনোটা একটু সাদাটাই হয়, কিন্তু এর সৌন্দর্য হচ্ছে এর পাতাটাই। পাতাতেই। এটার আবার আরেকটা ভ্যারাইটি আছে যেটা স্মল লিভ, আরো ছোট ছোট হয় পাতা, মানে এই উপরের ডগাগুলো যেমন দেখছেন ছোট ছোট, হ্যাঁ। এরকম ছোট ছোট পাতারও একটা আছে, কিন্তু আমার কাছে ওটা নেই, আমার কাছে এই বড় পাতারটাই আছে। এটার দেখুন এর পাতাটা আরো ভালো বোঝা যাচ্ছে, স্পুনটা একদমই খুবই সুন্দর লাগে দেখতে, আর হাওয়াতে যখন দোলে আরো সুন্দর লাগে। একদম অসাধারণ। দেখুন আরেকটা ভ্যারাইটি দেখুন, এর পাতাটা দেখুন, এটা হচ্ছে নোভা তানজানিয়া বলে এটাকে। এর এর পাতার বিউটিটা খুব সুন্দর, খুব সরু লম্বা পাতা হয়। তো এরকম পাতা আরো একটা ভ্যারাইটির হয় যেটা ক্রিসপাম বলা হয়, সেটা আমার কাছে এই মুহূর্তে এখানে নেই। আর এর আরো একটা ইয়ে কি, এর কডেক্স, এর কডেক্স পুরো একদম কলসির মতো বড় একদম কডেক্স তৈরি হয়। ফুলটা নর্মাল দেশি ভ্যারাইটির মতোই ফুল হয়, তবে একটু তারতম্য থাকে, ওটা যারা করেন তারা বুঝতে পারবেন। কিন্তু এর মেনলি হচ্ছে পাতা আর কডেক্স, পাতাটা সরু লম্বা। এই আর একটা ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে সোয়াজিকাম, এটা সব সিড গ্রোন গাছ আছে এগুলো আমাদের। এটারও তাই, কডেক্সের জন্য এর দাম, সাথে অসাধারণ কালার হয়। এটা যেমন একদম লাইট পিঙ্ক, এটার ফুল এই মুহূর্তে নেই, এটা হচ্ছে ডার্ক পিঙ্ক। আর এইটা একটা দেখুন, এটারও ফুল নেই, কুড়ি এই কদিন আগে ফুটে গেল, এটা পুরো রেড কালারের, মানে অলমোস্ট রেড বলা চলে আর কি। এগুলো সবই আমি একটু টাওয়ার ফর্ম করার চেষ্টা করছি, যেহেতু এদের কডেক্সটা খুব ভালো হয় তার জন্য। দেখতেই পাচ্ছি যে পাইপ দিয়ে একটু উঁচু করে আলাদা রকম ব্যবস্থা করা রয়েছে। একটু চেষ্টা করছি করার। সাধারণ। আচ্ছা, আমার দর্শকদের আপনার বাগানটা একটু আমরা ঘুরে দেখাই, নিশ্চয়ই যেখানে প্রচুর আছে। এইগুলো কি নতুন করে গ্রাফটিং করবার জন্য তৈরি হচ্ছে? হ্যাঁ, এগুলো এই গরমে কিছু বীজ হয়েছিল গাছেই, দেশি যে গাছ গাছে তাতে, সেই বীজ থেকে চারা তোলা। তো আমার দেখুন ওই যে বললাম বৃষ্টিতে আমার সব গাছ থাকে, চারা তোলার পর মাস দুয়েক হয়েছে চারা তোলা, তারপরে আমি যে ফার্স্ট রিপোর্টিং করেছি সেটা আমি কিছুদিন শেডে রেখেছিলাম, দিন 15 মতো, তারপরে এই পুরো বৃষ্টি খাচ্ছে এসে। একদম গাছের চেহারা দেখুন খুবই ভালো। একদম পাশেতেই একটা অ্যারাবিকাম রয়েছে, দেখুন। অ্যারাবিকাম আছে, এটাও তো কডেক্সটা দুর্দান্ত। এটা আসলে অনেকটা বড় হয়ে গেছে বলে আর উপরে তোলা হয়নি। এটা কত বছরের গাছ? এটা প্রায় ধরুন 5 বছরের কাছাকাছি। তো আমি বাইরে বার করে এনে দেখাই আপনাদের। দেখুন এগুলো পুরো ন্যাচারাল রুট। অনেকে কি এই রুট ট্রেন করে, এই যে গোড়া কেটে দিয়ে, এই রুট ট্রেন হচ্ছে থাইল্যান্ডের থেকে এসছে, আমাদের থাইল্যান্ডে খুব প্রচলিত রুট ট্রেন, মানে এই গাছটাকে পুরো কেটে দেওয়া হবে। অ্যারাবিকামে মেনলি করা হয় রুট ট্রেন, এত বড় গাছের করে না, একটু ছোট অবস্থাতেই থেকেই শুরু করা হয়। যেমন দেখুন আমার আপনাকে একটা গাছ দেখাই, ধরুন আমি এই গাছটা রুট ট্রেন করবো, এই গাছটা আমি রুট ট্রেন করবো, এই কারণ এর গোড়াটা দেখুন শেকড় সেইভাবে ছড়াইনি। তো আমি এই গাছটা যদি রুট ট্রেন করতে চাই, গাছটাকে আমি তুলবো ভালো করে, আগে একটু ড্রাই করবো, কিছুদিন পরিষ্কার ক্লিন করবো, ড্রাই করবো, এই আশেপাশের এক্সট্রা শেকড়গুলো কেটে ফেলবো। কেটে ফেলে দেখুন গাছটার হাইটটা অনেকটা ভালো আছে, কিন্তু শেকড় সেইভাবে বেরোয়নি। তো আমি গাছটাকে পুরো প্লেন করে ধারালো কিছু দিয়ে কাটবো, গাছটাকে কেটে এটাকে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে আবার কিছুদিন ড্রাই করবো। ধরুন 4-5 দিনও রাখতে পারেন আপনি, 1 সপ্তাহ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এর গাছের যা খাবার আছে আরামসে 1 মাস অব্দি সার্ভাইভ করে যাবে। তো গাছটাকে আমি ভালো করে ড্রাই করে, একটু কষ্ট দিতে হবে গাছকে, কষ্ট দিলে কি গাছ আবার বাঁচার জন্য কি আবার শেকড় ছাড়ার চেষ্টা করবে। তো তারপর এটাকে তুলে একটা ফ্ল্যাট সারফেস, সব থেকে ভালো হয় থার্মোকল লাগালে, থার্মোকল দিয়ে তার উপরে গাছটা বসিয়ে সাইড দিয়ে কাঠি পুঁতে সেটাকে ভালো করে যাতে না নড়ে যায় সেইভাবে রেখে, ওই যে মিডিয়া আমি বললাম ভালো হয় বালি, আর সব থেকে ভালো বালি আর ভার্মি কম্পোস্ট, বা শুধু বালি, ভার্মি কম্পোস্টের পরিমাণ খুবই কম, ধরুন 3:1 আপনি দিলেন কি 4:1 আপনি দিলেন, বালি আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে বসান। আর একটু খেয়াল রাখতে হবে যাতে এর মিডিয়াটা ড্রাই কখনো না হয়, আবার অতিরিক্ত জল না হয়, একটু ময়েস্ট ভাব যেন সবসময় থাকে। এরকম ওয়েদারে থাকলে দেখবেন। আর তার সাথে আরেকটা কাজ করতে হবে, পাতাগুলো কেটে দিতে হবে। পাতা কাটলে কি গাছ খাবার বানানোর জন্য, সে প্রথম কথা চাইবে কি শেকড় থেকে জল তুলতে, শেকড় জন্মানোর জন্য চেষ্টা করবে, আর তার সাথে পাতাটাকেও বড় করতে চেষ্টা করবে। তো তাতে কি হবে, আপনি খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারবেন যে দিন 15-র মধ্যে নতুন পাতা ছাড়া শুরু হয়েছে, তার মানে কি বুঝতে পারবেন আপনার শেকড়ও জন্মানো শুরু হয়েছে, গাছ মানে সুস্থর দিকে।
তো এইভাবে করে রুট টেন করা হয়, এটা রুট টেনের ফার্স্ট স্টেজ। তারপরে আরও স্টেজ আছে, পরপর শেকড়টাকে আবার তুলে নতুন নতুন করে ঠিক করা। এই যে রুট ট্রেন করার পরের এটা আমার অত ভালো হয়নি, আমি চেষ্টা করেছিলাম এটা, তারপরে যে অনেকগুলো স্টেজে চেঞ্জ করতে হয় তুলে তুলে। দেখুন রুট ট্রেন করার পর এটাকে এই লেভেলে কেটেছিলাম, দেখুন একটা দাগ একটা বোঝা যাচ্ছে, দেখেছেন? একদম। হ্যাঁ, কাটার পর কি এই যে অনেক শেকড় বেরিয়েছে, এই যে কটা শেকড় দেখছেন তার থেকে আরও অনেক বেশি শেকড় বেরিয়েছিল। তো এত শেকড় রাখলে তো এই শেকড় বাড়তে পারবে না, তার জন্য মাঝখান থেকে আমি কিছু শেকড় রেখে বাকিগুলো আবার কেটে ফেলেছিলাম, ফেলে ওটাকে আবার বসানো। তো সেগুলোই বড় হয়েছে, তো পর্যায়ক্রমে আরও করতে হয়, সেটা আর করা হয়ে ওঠেনি আমার। এতক্ষণ আমরা দাদা তিনতলা ছাদে দেখলাম যে কত ধরনের গাছ আছে এবং বর্ষার মোটামুটি পরিচর্যা একটা দাদা আমাদের জানালো, যেটা এই সময়টার জন্য খুবই কিন্তু উপযোগী। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দাদার সেকেন্ড ফ্লোরে, যেখানে তখন বলেছিল যে একটা জায়গা আমার সেট করা আছে। তাই এটা হচ্ছে দাদার সেই কর্মগৃহ বা গোদা বাংলায় যেটা আমরা বলি গাছের কারখানা। দেখুন এইখানে কিন্তু দাদা প্রচুর গাছ গ্রাফটিং করে রেখেছে, যেটা আমি আপনাদের দেখাবো। ঠিকই বলেছেন, এটাই আমার কাজের জায়গা বলতে পারেন একরকম। এখানে আমার ওই বীজতলা থেকে শুরু করে গ্রাফটিং সবই এখানেই করি। আর গ্রাফটিংয়ে বীজতলা সবেতেই তো জলের থেকে বাঁচিয়ে রাখতে হয় গাছকে, তার জন্যই এই শেড বানানো, যাতে এই সাদা রঙের ট্রান্সপারেন্ট দেওয়া আছে, যাতে গরমকালেও রোদ টোদ ভালো পাওয়া যায়। একদম বর্ষার জলটাও আটকাচ্ছে, রোদটাও ঠিকঠাক আলোটা পায়। অন্যান্য এমনি টিনের সেট করলে কি রোদটা আসে না, একটা সমস্যা হয়, তার জন্য। যেমন বীজ তোলা, এই ওখান থেকে বীজ থেকে চারা তোলা হয়েছে, চারা তোলার পর বলেছিলাম যেমন ফার্স্ট রিপোর্টিং যেটা হয় সেটা আমি কিছুদিন শেডের তলাতেই রাখি, দিন 10-15, তারপর আমার তিনতলা ছাদে চলে যায়, রোটেট হতে থাকে। ওখানে আবার গাছ বড় হলে সেটা নিচে চলে আসে, সেখান থেকে আবার গ্রাফটিং। আচ্ছা দাদা, এইখানেও তো দেখছি প্রচুর গাছ রয়েছে, এইখানে কত গাছ রয়েছে? কি বলবো, আর প্রায় 1000-1500 তো গাছ হবেই কম করে। আচ্ছা, ভ্যারাইটি কত আছে আপনার কাছে? ভ্যারাইটি সিঙ্গেল ডবল গ্রাফটেড ভ্যারাইটি, সিঙ্গেল ডবল মিলিয়ে 120-30টা তো হবেই কম করে, আরো বেশিও হতে পারে, মানে সেইভাবে গোনা নেই আর কি। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি, যেহেতু এই যে সঞ্জয়দার বাড়িতে আমরা আজকে ভিডিওটা করছি, সঞ্জয়দা কিন্তু পেশায় একজন ব্যাংক কর্মী। তার অবসর সময় তিনি এই কাজটা খুব শখের বশে করেন, এবং এই গাছটা করতে গিয়ে উনি লক্ষ্য করেছেন, বা আমরা এই যেটা দেখছি, এই যে প্রত্যেক বছরে এত নতুন নতুন ভ্যারাইটি আসছে এবং নিজে এত নতুন সিডলিং করছে, সেখান থেকে গ্রাফটিং করছে, করে প্রচুর চারা তৈরি করছে। যেহেতু তিনি একজন প্রফেশনাল বিক্রেতা নয়, সে কারণে উনি কিন্তু গাছ বিক্রি করতে লজ্জা পান। এবং আমার ধারণা, যারা নতুন গাছ নিতে চান, যারা নতুন গ্রোয়ার, বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা অর্ডার দিয়ে গাছ আনান, এবং সেখানে আপনি একটা গাছ অর্ডার দিচ্ছেন, আসে আর একটা গাছ। আপনারা যদি সঞ্জয়দার কাছ থেকে গাছটা নেন, সেটা আমি সঞ্জয়দাকে অনুরোধ করেছি, আপনি যদি সঞ্জয়দার কাছ থেকে গাছটা নেন, সঠিক জায়গায় থেকে আপনি সঠিক ভ্যারাইটি বা সঠিক যে আইডির আপনার চাই সেই ভ্যারাইটিটা পাবেন, এবং একটা সাশ্রয়ী দামে। সেটা কিন্তু আমাদের নতুন বাগানীদের জন্য একটা এক্সট্রা পাওনা। চলুন আবার সঞ্জয়দার সঙ্গে আমরা এই বিষয়ে একটু কথা বলি। একদমই ঠিক বলেছেন, একদম। মানে আমি প্রফেশনাল মানে সেলার নই, বা সেইভাবে গাছ বিক্রি করিও না। আমি চাকরি করি, চাকরি করার পর যে অবসর সময় কাটানোর জন্য আমার গাছ করা, এটাই আমার শখ, এটাই আমার মানে নেশা বলবো আর কি। সবাই কি সন্ধ্যাবেলায় গিয়ে আড্ডা মারতে যায় পাড়ার রকে, চায়ের দোকানে, বা কেউ সিনেমা দেখতে যায়, সেটাই আমার সেই সময়টা আমি সেই স্কুল লাইফ থেকে গাছের পেছনে দিই। এটাই আমার প্রথম শখ এবং শেষ শখ। তো সেই হিসাবে গাছ তো এত গাছ করা হয়, নতুন নতুন ভ্যারাইটি আসে। এবার কি একটা অনলাইনে গাছ কিনলাম, সেই গাছ এনে দেখলাম তাতে যে আইডি একটা পছন্দ হলো, এনে দেখলাম তাতে ফুল ফোটালাম, 3 মাস 4 মাস যত্ন করার পর ফুল ফুটলো একটা অন্য, মনটা স্বাভাবিকভাবেই পুরো ভেঙে যায়। এরকম নয়, এরকম অনেকবার ঠকেছি, অনলাইনে শুধু নয়, অফলাইনে নার্সারি থেকেও তো সবসময় গাছে ফুল দেখে আনা সম্ভব হয় না, আর ফুল ফোটা গাছ কিনতে গেলেও তার দামও হয়ে যায় অনেক বেশি। তো বিশ্বাস করে কিনতে হয় আমাদের, বাধ্য হয়ে, আমরাও কিনি, আপনারাও কেনেন। তো সেই ক্ষেত্রে অনেকবার ঠকেছি। হ্যাঁ, এমন বলবো না, সবাই ঠকিয়েছে, অনেকেই ভালো সেলার আছেন, তারা ভালো গাছ দিয়েছেন। তো আমি চাই যাতে যারা নতুন বাগানি, তাদের এক্সপিরিয়েন্স অনেক কম থাকে, বা অনেকে এক্সপিরিয়েন্স মানুষও ঠকে যায় অনেক সময়, যাতে তারা না ঠকেন, মিনিমাম কস্টে, এবং কস্ট যাতে নতুন একটা ভ্যারাইটি আসে তার দামও অনেক হয়। তো আমিও সেই সময় কিনতে পারি না, একটু দাম কমার পরেই সেই গাছ কিনে সেটাকে আবার কেনার পর দেখলাম সেই গাছটা আমার পছন্দ হলো না, তার কডেক্সটা হয়তো ঠিক নেই, বা গাছের শেপ আসলো না। তো স্বাভাবিকভাবেই গাছটা একটা সার্টেন একটা গ্রোথের পর আমাদের ডাল কাটতে হয়, সবাই জানেন যে ভালো ডাল ছাড়ানোর জন্য বা গাছটার শেপ আনার জন্য। এবার ডালটা কেটে কি আর ফেলে দেওয়া যায়? এত দাম দিয়ে কিনলাম,
তো কি করি, দুটো হলো দুটো গ্রাফটিং করলাম, কখনো তিনটে হলো, কখনো 5টা হলো গ্রাফটিং করলাম। এবার তার মধ্যে থেকে আমি চেষ্টা করলাম একটু ভালো কডেক্সের উপর গ্রাফটিং করা, সেটাকে আমি আবার নিজের মতো করে একদম ছোট থেকে বাউন্স করার জন্য। আর এক্সেস গাছ কি করব, কেউ যদি বন্ধু বান্ধব চায়, অবশ্যই ফ্রিতে সবসময় দেওয়া সম্ভব হয় না, যেহেতু অনেক দাম দিয়ে কেনা হয়। একদমই একদমই। তো একদম মিনিমাম। আর না, তারপরে আমিও একটা দেখেছি ফ্রির মানে দাম থাকে না, আপনি একটা মিনিমাম দাম নিলে সেই গাছটার যত্ন হয়। আর ফ্রিতে দিলেও তো জানেন তো ফ্রিতে পাওয়া যায়, ও গাছটা ওরকমই না রিপোর্ট হয় গাছটা, না জল পড়ে গেছে না খাবার পড়ে গেছে। হ্যাঁ, এবার এটা কি একদম একটা- বাস্তব অভিজ্ঞতা। এবার কি গাছটা একটা মানে গ্রাফটিং করতে, তার জন্য একটা ইয়ে লাগে, রুটস্টক লাগে। সবসময় বীজও থাকে না, গিয়ে বীজ থাকলেও সেটা বীজ থেকে চারা তোলা, তাকে বড় করা একটা দীর্ঘ প্রসেস। একদম। 8 থেকে 10 মাস টাইম লেগে যায়। বা একটা রুটস্টক যদি কিনতে যাই এখন, একটা ভালো রুটস্টক 30 থেকে 35 টাকা দাম লাগে মিনিমাম। সেটাকে আবার একটু গ্রাফটিং করার মতো জায়গায় আনতে হয়। তো এই করে একটা মিনিমাম কস্ট, যেটা খাটনিতে পোষায়, একদম। সেই হিসাবে রেখে আমি গাছ, এই যে দেখুন কিছু গাছ আমি মাঝে কেটেছিলাম, এই গ্রাফটিং করেছি। দেখুন এগুলো ওই 4-5 দিন হয়েছে, এরকম টুপি পরিয়ে রাখা হয়েছে ময়েশ্চারটাকে কন্ট্রোল করার জন্য। দিন 20 হয়েছে, যাতে দেখুন কুড়ি চলে এসছে। ডাল ছাড়তে ছাড়তে 20 চলে এসছে। এই গাছে তো প্রায় ফুল ফোটার মতো অবস্থা। মোটামুটি সবই সাকসেসফুল হয়েছে গাছগুলো গ্রাফটিং। তবে এমন নয় যে সবসময় সাকসেসফুল হয়, কিছু আনসাকসেসফুলও হয়।